পিছনে ফ্যানের বাতাস কাঁপছে আর সামনে বলছে বিদ্যুৎ চাই বিদ্যুৎ চাই। পেছনে ফ্যানের বাতাস আর সামনে হারিকেন নিয়ে মঞ্চে বসে বলছে গ্যাস দে বিদ্যুৎ দে। রাজধানীর বনানীতে টিএনটি কলোনি মাঠে এমন মন্তব্য করে গ্যাস বিদ্যুৎ সংকট সমাধানের জন্য বিরোধী দলকে 6 মাসের চ্যালেঞ্জ ছুড়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ছুড়ে দেওয়া সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বিরোধী জোটের এমপি হাসনাত আব্দুল্লাহ। তিনি ফেসবুকে লিখেছেন, সমাধান আমাদের হাতে কিন্তু ক্ষমতা আপনার হাতে। তাহলে কার হাতে আসল সমাধানের চাবিকাঠি, সরকারের নাকি বিরোধী দলের? আর সেই চ্যালেঞ্জের পাল্টা জবাবে কি করবে প্রধানমন্ত্রীর দপ্তর, সেই প্রশ্নই এখন সামনে। কিন্তু হাসনাতের হাতে আসলে কি আছে? তিনি বলছেন, সংকট সমাধানে বিরোধী দলের পক্ষ থেকে এরই মধ্যে 15 দফা পরিকল্পনা দেওয়া হয়েছে। এসব প্রস্তাবের মধ্যে আছে জ্বালানি আমদানির ক্রয় পরিকল্পনা ঠিক করা, আন্তর্জাতিক দরপত্রের সময়সীমা পুনর্বিবেচনা, মহেশখালীর এলএনজি টার্মিনাল দুর্ঘটনার স্বাধীন তদন্ত, গ্যাস বরাদ্দে ডেটাভিত্তিক অগ্রাধিকার, ক্যাপাসিটি চার্জের নিরীক্ষা, তৃতীয় ও চতুর্থ এলএনজি টার্মিনাল স্থাপন, দেশীয় গ্যাস অনুসন্ধানে বাপেক্সকে শক্তিশালী করা এবং সৌর বিদ্যুতের প্রসার। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। পরিকল্পনা থাকা আর সেটি বাস্তবায়ন করার ক্ষমতা থাকা এক জিনিস নয়। বিদ্যুৎ উৎপাদন, গ্যাস আমদানি, এলএনজি টার্মিনাল, জ্বালানি মজুত, বিদ্যুৎ সঞ্চালন সবকিছুর সঙ্গেই জড়িত সরকারি প্রতিষ্ঠান, বাজেট, বৈদেশিক মুদ্রা, চুক্তি এবং নিয়ন্ত্রক সিদ্ধান্ত। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সাংবিধানিক ও প্রশাসনিক ক্ষমতা সরকারের হাতেই। আর সংকটটা যে কেবল রাজনৈতিক বক্তব্যের বিষয় নয়, তার প্রমাণ মিলছে বাস্তব তথ্যেও। পিজিসিবির তথ্য অনুযায়ী 6 আগস্ট জাতীয় বিদ্যুৎ ঘাটতি ছিল 335 মেগাওয়াট। মাত্র 2 দিনের ব্যবধানে 8 আগস্ট তা বেড়ে দাঁড়ায় 2167 মেগাওয়াটে। পরের দিন গড় ঘণ্টা ভিত্তিক লোডশেডিং প্রায় 3000 মেগাওয়াটে পৌঁছায়। এর পেছনে একটি বড় কারণ গ্যাস সংকট। 21 জুলাই মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার পর সেটি সাময়িকভাবে অচল হয়ে যায়। এতে এলএনজি সরবরাহ কমে গিয়ে দেশের গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় চাপ তৈরি হয়। আগস্টের শুরুতে টার্মিনালটির একটি বয়লার আংশিকভাবে চালু হলেও সরবরাহ তখনও আগের পর্যায়ে ফেরেনি। সরকার অবশ্য বলছে সংকট মোকাবেলায় তারা বসে নেই। এখন প্রশ্ন হচ্ছে, বিরোধী দলের কাছে যদি সত্যিই কোনো সমাধান থাকে তবে সরকার সেটা কিভাবে গ্রহণ করতে পারে? এর কি কোনো প্রাতিষ্ঠানিক বা আইনি প্রক্রিয়া আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, আছে, এবং বাংলাদেশেই এর অত্যন্ত সফল এবং প্রশংসিত নজির রয়েছে। গত 23শে এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে 10 সদস্যের একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়েছিল। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকুর নেতৃত্বে গঠিত এই কমিটিতে সরকারি দলের পাশাপাশি বিরোধী দল থেকেও সমান সংখ্যক সংসদ সদস্য অন্তর্ভুক্ত ছিলেন। এই কমিটি দেশের জ্বালানি সংকট মোকাবেলায় দেশজুড়ে ব্যাপক প্রশংসিত হয়েছিল। গত 7 জুন এই বিশেষ কমিটি তাদের 12 দফা সুপারিশ সংবলিত একটি চূড়ান্ত প্রতিবেদন জাতীয় সংসদে পেশ করে। বর্তমান সংকট সমাধানেও সরকার 3টি প্রক্রিয়ায় বিরোধী দলের পরামর্শ গ্রহণ করতে পারে। প্রথমত, সংসদীয় বিশেষ কমিটি। অতীতে গঠিত কমিটির মতোই নতুন করে বা বিদ্যমান কমিটির মাধ্যমে বিরোধী দলের সুনির্দিষ্ট রিফর্ম বা নীতিগত সংস্কারের প্রস্তাবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা যেতে পারে। দ্বিতীয়ত, যৌথ বাস্তবায়ন টাস্কফোর্স। প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সম্প্রতি একটি যৌথ বাস্তবায়ন কাঠামো গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই কাঠামোতে সরকার ও বিরোধী দলের প্রতিনিধির পাশাপাশি পেট্রোবাংলা, বাপেক্স, বিপিডিপি এবং স্বাধীন জ্বালানি বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা যেতে পারে। তৃতীয়ত, সংসদের বিশেষ অধিবেশন। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে বিস্তারিত আলোচনার জন্য রাষ্ট্রপতির কাছে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন, যেখানে সরাসরি বিতর্কের মাধ্যমে সংকট সমাধানের উপায়গুলো চিহ্নিত করা সম্ভব। দিন শেষে ক্ষমতার রাজনীতিতে কে চ্যালেঞ্জ জিতলো আর কে হারলো তা সাধারণ মানুষের কাছে বড় বিষয় নয়। সাধারণ মানুষের একটাই চাওয়া, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ আর নিয়মিত গ্যাস সরবরাহ। অতীতে যেমন সরকারি ও বিরোধী দলের যৌথ কমিটি দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছিল, ঠিক তেমনই সংকটের এই মুহূর্তেও দুই পক্ষ কাদা ছোড়াছুড়ি বন্ধ করে এক টেবিলে বসবে। এটাই সাধারণ মানুষের প্রত্যাশা।